কিন্তু এখানে আমি অন্য ভিন্ন একটা প্রবলেম দেখতে পাচ্ছি। উনার কি করতে হবে এখন? আপিল কি চালু রেখে আপিল চলাকালীন অবস্থায় উনি স্কিলড ওয়ার্কার এপ্লাই করবেন নাকি অন্য কিছু করবেন? এটা একটা একাডেমিক আলোচনা। এটা একটা খুবই সেনসিটিভ একটা আলোচনা। এটা সাধারণ অনেকে বুঝবেনই না। রিজেক্ট মানে ওটা ভ্যালিড অ্যাপ্লিকেশন হিসেবে গণ্য হবে না। কেন হবে না? আসেন আমরা একটা স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ? নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। জি, সালাম ভাইয়া, কি করতে পারি বলুন? হ্যাঁ জি ভাই, আমার একটা কোয়েশ্চেন হলো যে জি। আমি অ্যাজাইলামের আপিল থেকে আপনার আমি স্কিল ওয়ার্কারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম গত হুম, বছরের মের 9 তারিখে। বুঝছেন? তা মের 9 তারিখে করেছিলাম, পরে আমার এটা 3 মাস পরে রিফিউজাল আসছে। জি। হ্যালো? হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। জি, বলুন। হ্যালো? শুনতে পাচ্ছি ভাই। শুনতে পাচ্ছি। পরে পরে আমার 3 মাস পরে রিফিউজাল আসছে। রিজন দেওয়া হইছে যে আমি ইমিগ্রেশন বেইল এর আন্ডারে আছি। হ্যাঁ, পরে হতে পারে। পরে পরে আমি আ আপিল অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করলাম। করার পরে আমি এটা করছি আপনার ২৯ অগাস্ট 2024। আর এর মধ্যে দিয়ে আমি আবার ওই ইমিগ্রেশন বিল উইথড্র করার জন্য আবার অ্যাপ্লিকেশন করছিলাম। তো ওটা তারা অক্টোবর ৩১ তারিখে উইথড্র করছে। এখন আমার কোয়েশ্চেন হলো, আমি এখনো স্টিল ওয়েটিং ফর ডিসিশন। আমি কি এটার থেকে কোনো পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারি? কারণ ওরা তো আমার ওই যে ইমিগ্রেশন বিলটা উইথড্র করছে। কিন্তু এটা তো করেছে নট এট দ্য ডেট অফ মানে এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। এটা তো করেছে পোস্ট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করার সময় যখন আপনি অ্যাপ্লিকেশন করেন গত বছর, সেটা তো আপনি এখন অ্যাডমিন রিভিউ করেছেন। রিফিউজ হওয়ার পরে সেটা এখনো পেন্ডিং আছে। বাট অ্যাপ্লিকেশন হ্যাঁ, করার দিনে তখন কিন্তু আপনি বেইলে ছিলেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইমিগ্রেশন বেইলে। তো সেটা তো পরবর্তীতে এই বেইলটা উইথড্র করা হয়েছে। তো আইনত যেটা পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশনে হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশনে আপনাকে সবগুলো রিকোয়ারমেন্ট মিট করতে হবে। ডেট অফ অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় নয়, অথবা অ্যাপ্লিকেশনের ডিসিশন হওয়ার পরে নয়, বা অন্য কোনো সময় না। ডেট অফ অ্যাপ্লিকেশনে আপনাকে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট মিট করতে হবে। তো সেটা যদি হয় তাহলে কিন্তু আবার এই রিকোয়ারমেন্ট আমার হিসেবে তো মিলল না, রিকোয়ারমেন্ট মিট হলো না আরকি। ঠিক আছে? তো রিকোয়ারমেন্ট মিট না হলে তাহলে রিফিউজ আমি হবে না। আমি আরেকটা কোয়েশ্চেন করব এই ফাঁকে দিয়ে। যে আমি হুম, আপনার ওই যে সাইলামের রিফিউজালের পরে আমি যে আপিল করছিলাম। তো হ্যাঁ। এটা অনেকেই বলতেছেন যে আপিল করলে তাইলে তো ইমিগ্রেশন বেইল হওয়ার কথা না। এটা আপনার কি 3C বাইরে লিভ ছিল? অফিসে দেয়া দিছে। আপনার কি 3C লিভ ছিল? উম আমার হ্যাঁ 3 স্লিপ ছিল। 3C লিভ তো বুঝেন। এর আগে আপনার মানে কি স্ট্যাটাস ছিল যখন আপনি অ্যাসাইলাম ক্লেইম করেছিলেন? আমার স্টুডেন্ট ছিল। আপনি কি স্টুডেন্ট কোর্স কমপ্লিট করেছিলেন? হ্যাঁ, আমি কোর্স কমপ্লিট করেছিলাম। আর আরেকটা জিনিস আপনি আমাকে উত্তর দেন। এটা যদিও আপনার প্রশ্নের মধ্যে আপনি কোথাও বলেন নাই, তাও এইজন্য আমি জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যখন আপনি ওয়ার্ক পারমিট স্কিলড ওয়ার্কার এর জন্য এপ্লাই করেন, তখন ওই যে অ্যাসাইলাম এর আপিলটা চলছিল, এই আপিলটা কি আপনি উইথড্র করার পরে এপ্লাই করেছিলেন? নাকি চলাকালীন অবস্থায় করেছিলেন? না, আপিলটা কি আপিল ওই কন্টিনিউ সময় চলছিল? আপিল চলছিল। আপিল চলা অবস্থায় আমি করছি। তো ওই অ্যাপ্লিকেশনটা এটা বেসিক্যালি আমি তো আর এই না, সম্পর্কে আমি জানি না। সলিসিটর উনি আমারে বলছেন যে আসলে এটা হলে বাই ল এটা অটোমেটিক উইথড্র হওয়ার কথা। কারণ আমার তো আমার কোনো ইমিগ্রেশন বেইল কন্ডিশন ছিল না হোম অফিসে। রিপোর্টিং কন্ডিশন ছিল না। হুম। ও, তাহলে তাহলে আপনি বললেন যে আবার এটা উইথড্র করে নিয়েছে। মানে যে জিনিসটা ছিল না সেটা আবার উইথড্র হলো কোথায়? উইথড্র পরে আমি সলিসিটর পরে চেঞ্জ করছি। আমার যেখানে আমার এই সমস্যাটা হইছে, পরে আমি অন্য সলিসিটরের কাছে গেছি। পরে উনারা কি করছেন? উনারা অ্যাডমিন রিভিউ করছেন, প্লাস আমার ইমিগ্রেশন বিল উইথড্র হওয়ার জন্য আলাদা আবার অ্যাপ্লিকেশন করছেন। না, ইমিগ্রেশন বেল আপনি এইমাত্র বললেন যে ইমিগ্রেশন বেইলেই আপনি ছিলেন না। কারণ কন্ডিশন ছিল না, আপনার রিপোর্টিং রেস্ট্রিকশন ছিল না। তাহলে যেই জিনিসটা না, এক্সিস্ট করে না সেটা আবার উইথড্র হবে কি? প্রোফাইল এটা ছিল জাস্ট। প্রোফাইলে সরি? জাস্ট অ্যাড ছিল। হুম? আমার প্রোফাইলে ইমিগ্রেশন বেলটা ছিল, কিন্তু আমার কোনো হোম অফিসে কোনো রিপোর্টিং ছিল না। ওকে, আচ্ছা। ওকে। 3C লিভ থাকলে ইমিগ্রেশন বেল এটাকে আনলফুল চ্যালেঞ্জ করা যায়। তাহলে আমি
এখানে আবার আমি একটা অন্য ফ্লো দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমি আলোচনা করব, কিন্তু এই অংশটুকু শুধু বলি যে যদি শুধুমাত্র ইমিগ্রেশন বেইলের জন্য রিফিউজ হয়, ওরা কি এটা বলে নাই যে আপনার যে অ্যাসাইলামের একটা আপিল পেন্ডিং আছে এটার জন্য আপনাকে কোনো প্রবলেম ওরা করে নাই? আমি বুঝি নাই আপনার কথাটা, সরি। অ্যাসাইলামের আপিল পেন্ডিং থাকা অবস্থায়, কোনো আপিল পেন্ডিং থাকা অবস্থায় কিন্তু পিবিএস অ্যাপ্লিকেশন করা যায় না, করলে এই কারণে রিফিউজ হবে বা পিবিএস অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যাবে। এটা কিছু হয় নাই? এটা এরকম হয় নাই? না, এর মতো কিছু হয় না ভাইয়া। আচ্ছা, এটা আমি স্ক্রিন শেয়ার করতে পারি হয়তো আজকে। কারণ এটা নিয়ে আমি অনেক ক কয়েকজনের কাছেই শুনতে পেয়েছি এরকম। তো যে যেমন আমার আমার এটা রিফিউজ হওয়া, পেন্ডিং 7 মাস রানিং চলতেছে। হোম অফিস আমার কোনো ডিসিশনও দিতেছে না। অ্যাডমিন রিভিউ ডিসিশন ৬, ৭, ৮, ৯ মাস লাগে কমপক্ষে। ঠিক আছে? অ্যাডমিন রিভিউ ডিসিশন আপনি পাবেন। তো অ্যাডমিন রিভিউতে যদি অরিজিনালি বেইলটা যেটা, সেটাই যদি আনলফুল থেকে থাকে, তাহলে আশা আছে আপনি সাকসেসফুল হওয়ার এই পার্টে। কিন্তু আমি এই পার্টে যদি সাকসেসফুল হন, তারপরে যদি এটা না হন, তাহলে কিন্তু জুডিশিয়াল রিভিউ করে এটা চ্যালেঞ্জ করা যেতে পারে। কিন্তু এখানে আমি ভিন্ন একটা প্রবলেম দেখতে পাচ্ছি। ঠিক আছে? ভিন্ন একটা কি প্রবলেম দেখতে পাচ্ছি? আপনি এটা নিয়ে কিন্তু আপনার সলিসিটর সাহেবের সাথে একটু ডিসকাস করবেন যে আপিল পেন্ডিং থাকা অবস্থায় আমি যে স্কিলড ওয়ার্কারের অ্যাপ্লিকেশন করলাম, সেই অ্যাপ্লিকেশনটা মানে এটার পরিণতি কি হতে পারে? ঠিক আছে? অ্যাপিল থাকা অবস্থায় যে আমি যে করলাম, এটার পরিণতি কি হতে পারে? ১ মিনিট আমি দেখাবো। আ আপনি ১ নাম্বার হচ্ছে যে আপনি আমাকে ১ম প্রশ্নটা করেছেন যে বেইল কন্ডিশনটা পরবর্তীতে তারা কনফার্ম করেছে উইথড্র করা। যেহেতু অরিজিনালি বেইল কন্ডিশন যেটা তারা ইম্পোজ করেছিল বলে বলছেন আপনার ইমিগ্রেশন হিস্ট্রিতে আছে শুধুমাত্র, সেটা যেহেতু আনলফুল প্রুভ হয়ে গেছে পরবর্তীতে, তাহলে হচ্ছে তারপরেও যদি এখন রিফিউজ হয়, তাহলে এটা চ্যালেঞ্জেবল যে অরিজিনালি তারা যেটা ইস্যু করেছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি আনলফুল। হোয়াই? ইউ ইউ হ্যাভ বিন হ্যাভিং 3C লিভ। ঠিক আছে? 3C লিভ থাকা অবস্থায় আপনার বেল কন্ডিশন টা আসে না। বেল কন্ডিশন আসে যদি আপনার লিভ এক্সপায়ার্ড হয়ে যায় কোনো কারণে, আর লিভ না থাকে। ঠিক আছে? আমি এটার পাশাপাশি আপনার নলেজের জন্য, অনেকের নলেজের জন্য একটা জিনিস একটু জানাচ্ছি। এর মধ্যে কারণ অনেকে আছে যে অ্যাসাইলাম ক্লেম রিফিউজ হওয়ার পরে আপিলে থাকা অবস্থায়, ওই অবস্থায় তারা কোনো একটা ওয়ার্ক পারমিট পান। উনি অন্যান্য সমস্ত রিকোয়ারমেন্ট উনি মিট করেন। মানে হয়তোবা যদি আগে স্টুডেন্ট থেকে থাকেন, স্টুডেন্টের কোর্স কমপ্লিট করেছেন, অথবা ডিপেন্ডেন্ট হিসাবে যদি থেকে থাকেন তাহলে উনার B1 কোর্স কমপ্লিট হয়েছে, B1 সাকসেসফুলি পাস করেছেন, কস পেয়েছেন, সঠিক কস। তাহলে উনার কি করতে হবে এখন? আপিল কি চালু রেখে আপিল চলাকালীন অবস্থায় উনি স্কিলড ওয়ার্কারের এপ্লাই করবেন নাকি অন্য কিছু করবেন? আমার অ্যাডভাইস হচ্ছে আপিলটা উইথড্র করতে হবে। আপিলটা উইথড্র না করলে আপিল চলাকালীন অবস্থায় আপনি পয়েন্ট বেস সিস্টেমে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে এটা রিফিউজ হবে। রিফিউজ মানে এটা রিজেক্টেড অ্যাজ ইনভ্যালিড হবে। আই এম সরি, রিফিউজ হবে না। রিজেক্ট হবে। রিজেক্ট মানে ওটা ভ্যালিড অ্যাপ্লিকেশন হিসেবে গণ্য হবে না। কেন হবে না? আসেন আমরা একটা স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ? স্ক্রিন শেয়ারে আমি নিয়ে যাচ্ছি, একটা গাইডলাইনে নিয়ে যাচ্ছি, গাইডেন্সে নিয়ে যাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন সবাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাইট অফ অ্যাপিল এর গাইডেন্স। এটা হচ্ছে রাইট অফ অ্যাপিল হোম অফিসের গাইডেন্স অফ কোর্স। এটা হচ্ছে কাদের জন্য? পাবলিশড ফর দ্য হোম অফিস স্টাফ অন 11 ডিসেম্বর 2023। এটাই হচ্ছে লেটেস্ট গাইডেন্স। এর আগেও এই গাইডেন্সে সবসময় ছিল। আমি একটা জিনিসে চলে যাই। আ অ্যাপিল রাইটস কাদের আছে এটা তো আমরা জানি। ইউজুয়ালি হিউম্যান রাইটস এবং হচ্ছে অ্যাসাইলাম এর সমস্ত স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই সমস্ত ক্লেইমের সবগুলো আছে, আপিলের রাইট আছে। আনলেস এটা যদি সার্টিফাইড হয়। সার্টিফাইড মানে হচ্ছে যে ক্লিয়ারলি আনফাউন্ডেড বা কোনো মেরিট নাই, এরকম যদি হয় তাহলে আপিল রাইট থাকবে না। আদারওয়াইজ সমস্ত হিউম্যান রাইটস রিলেভেন্ট অ্যাপ্লিকেশন এবং অ্যাসাইলাম বা প্রোটেকশন রিলেভেন্ট অ্যাপ্লিকেশনে বা ক্লেইমে আপিলের রাইট আছে। তো এর মধ্যে কোনটা প্রোটেকশন ক্লেইম এটাও এখানে বলা আছে, কোনটা হিউম্যান রাইটস ক্লেইম এটা আছে। তো হিউম্যান রাইটস ক্লেম কোনটা এটা যদি আমি একটুখানি যাই, আমি এই জিনিসটা কোত্থেকে আপনাদেরকে বলছি, কোন রেফারেন্সে। হোয়াট ইজ হিউম্যান রাইটস ক্লেম? হিউম্যান রাইটস ক্লেম হচ্ছে যে এই সমস্ত ক্লেম আরকি প্যারাগ্রাফ 276B যেটা লং রেসিডেন্স, এখন অবশ্য নামটা কিছুটা ভিন্ন হয়ে গেছে। 276AD এইটাও নামটা এখন ভিন্ন হয়ে প্রাইভেট লাইফ হয়েছে। তো এই সমস্ত এই যে যতগুলা ক্যাটেগরি আছে এইগুলা সবগুলা হচ্ছে হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল, এইগুলাও হিউম্যান রাইটস এর আন্ডারে পড়বে, কারণ এগুলা অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ প্রিভিয়াসলি নোন এস প্যারাগ্রাফ 276ADE এইটার আন্ডারে। অ্যাপেন্ডিক্স FM এগুলোতেও মানে হচ্ছে যে FLR FP
সরি FLRM বা এই ধরনের অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু এগুলো হিউম্যান রাইটস এর ক্লেম। হিউম্যান রাইটস এর ক্লেম হ্যাজ বিন মেড। এইখানে আমি আপনাদেরকে একটু ওকে এখানে আসেন। These applications can be made while the applicant has leave under Section 3C of the Immigration Act 1971 as a consequences of an ongoing appeal against the refusal of another application. এইটা বলা হচ্ছে যে হিউম্যান রাইটস এর যে অ্যাপ্লিকেশন গুলা, হিউম্যান রাইটস এর ক্লেম যেগুলো, এবং অবভিয়াসলি এর আগের প্যারাগ্রাফে তারা বলেছে প্রোটেকশন ক্লেমও, এইগুলো করা যাবে যদি, ওইগুলো তো এমনি জেনারেলি করা যাবে, সবসময় করা যাবে, কিন্তু এছাড়াও এগুলা করা যাবে যদি এই অ্যাপ্লিকেন্টের 3C লিভ থাকে। কিভাবে থাকে? অ্যাজ আ কনসিকোয়েন্সেস অফ অ্যান অনগোয়িং অ্যাপিল এগেইনস্ট আ রিফিউজাল অফ অ্যানাদার ডিসিশন। যেমন আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনার এর আগের অ্যাসাইলেমটা রিফিউজ হয়েছে, সেটার একটা অনগোয়িং আপিল চলছিল, সেই আপিলটায় আপনার 3C লিভ কন্টিনিউ করছিল। এই লাইনটা পুরোটা আপনার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার জন্য প্রযোজ্য এইখান থেকে, এইখান থেকে প্রযোজ্য, এই অংশটা না। The applicant has leave under Section 3C of the Immigration Act 1971 as a consequences of an ongoing appeal against the refusal of another decision. এইখানে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো করা যাবে, হিউম্যান রাইটস এর আন্ডারের অ্যাপ্লিকেশন গুলো করা যাবে। ঠিক আছে, হিউম্যান রাইটস এর ক্লেম গুলো করা যাবে যদি আমার আগে থেকে কোনো একটা রিফিউজাল হয়ে আছে এবং সেটার রিফিউজালের আপিলের রাইট ছিল এবং আপিল আমি করতেছি, আপিল চলাকালীন অবস্থায় আপিলকে উইথড্র না করে, কিছু না করে আমি আরেকটা হিউম্যান রাইটস এর ক্লেম আমি করতে পারবো। কিন্তু এই যে এই লাইন এগুলো পড়লাম, পড়ার পরে এই প্যারাগ্রাফটা হচ্ছে আপনার জন্য আরো ইম্পর্টেন্ট। নো আদার অ্যাপ্লিকেশনস আন্ডার দ্য রুলস, রুলের আন্ডারে কোনো অ্যাপ্লিকেশন, আউটসাইড দ্য রুলের অ্যাপ্লিকেশন করা যাবে। রুলের আন্ডারে স্কিলড ওয়ার্কারের ভিসা অ্যাপ্লিকেশন আপনি যেটা করেছেন, ওয়ার্ক পারমিটের ভিসা অ্যাপ্লিকেশন, এটা তো রুলের আন্ডারের একটা অ্যাপ্লিকেশন। এখানে ক্লিয়ারলি বলছে নো আদার অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রুলস আদার দেন দোজ ইন দিস সেকশন ক্যান বি মেড হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ 3C লিভ। 3C লিভ থাকা অবস্থায় আপিলের 3C লিভ, এমনি 3C লিভ না যে কোনো একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছি সেটা পেন্ডিং আছে, অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আপিল পেন্ডিং না। অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় 3C লিভ হতে পারে যদি তার আগের ভিসাটা এক্সপায়ার্ড হয়ে যায় বাই দ্যাট টাইম, বাট ওইভাবে না। আপিলের মাধ্যমে এখানে বলা হচ্ছে অনগোয়িং অ্যাপিল। If the applicant withdraws their appeal, they will no longer be prevented from making any other application under the rules. এই যে যদি আপনি আপিলটা উইথড্র করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন আন্ডার দ্য রুলস এর কোনো অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অল্টারনেটিভলি দ্য অ্যাপ্লিকেন্ট মে মেক অ্যান অ্যাপ্লিকেশন ওয়ান্স দেয়ার অ্যাপিল রাইটস ইজ এক্সস্টেড, মানে অ্যাপিল রাইট সম্পূর্ণরূপে শেষ হওয়ার পরেও করতে পারেন, এটা অল্টারনেটিভ অপশন। তার মানে কি, আপনার হিউম্যান রাইটস এর ক্লেম এবং হচ্ছে প্রোটেকশন ক্লেম এবং আউটসাইড দ্য রুলের ক্লেমের বাইরে অন্য কি কি অ্যাপ্লিকেশন আছে? সচরাচর যেটা ইউজুয়াল অ্যাপ্লিকেশন সেগুলো হচ্ছে PBS অ্যাপ্লিকেশন, মানে পয়েন্ট বেস সিস্টেম অ্যাপ্লিকেশন। এই স্কিলড ওয়ার্কারের অ্যাপ্লিকেশন, এটা একটা পয়েন্ট বেস সিস্টেম অ্যাপ্লিকেশন এবং এটা আন্ডার দ্য রুলস এর অ্যাপ্লিকেশন। এইটা মেক করা যাবে না এইভাবে আপিল চলাকালীন অবস্থায়। ঠিক আছে, এইটা যদি আপিলটা যদি উইথড্র করা হয় তাহলে করা যাবে। তাহলে আমি যদি এইটা মানি তাহলে হচ্ছে আপিল উইথড্র না করে যদি আমি PBS অ্যাপ্লিকেশন করি তাহলে হচ্ছে আমার কাছে ক্লায়েন্ট এসছে যারা এরকম ভাবে আপিল চলাকালীন অবস্থায় স্কিলড ওয়ার্কারের অ্যাপ্লিকেশন করেছেন, তাদের অ্যাপ্লিকেশনটা এভাবে করে রিজেক্টেড অ্যাজ ইনভ্যালিড হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা, এটা একটা ফ্লো ওইখানে রয়ে গিয়েছে, হয়তো এখনো পর্যন্ত হোম অফিসের চোখে পড়ে নাই এই জিনিসটা আপনার ক্ষেত্রে, কিন্তু অ্যাডমিন রিভিউ করার পরে এইটা কিন্তু তারা সামনে আনতে পারে এখন, অথবা ভবিষ্যতের কোনো ডিসিশনে তারা এটাকে সামনে আনতে পারে। ধরেন অ্যাডমিন রিভিউতে তারা বললো দে উইল রিমেক দ্য ডিসিশন, সেই রিমেক করার কালীন অবস্থায় কিন্তু এটা তারা করতে পারে। ঠিক আছে, এটা আমি কেন দেখালাম, এটা একটা একাডেমিক আলোচনা, এটা একটা খুবই সেন্সিটিভ একটা আলোচনা, এটা সাধারণ অনেকে বুঝবেনই না। ঠিক আছে, তো আমি কেন বললাম, কারণ অনেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখন যারা অ্যাসাইলাম ক্লেম তাদের ডিসমিস হয়ে গিয়েছে, তারপরে গিয়ে আপিল করেছে, এখন তারা কোনোভাবে ওয়ার্ক পারমিট পাচ্ছেন, ওয়ার্ক পারমিটের অন্যান্য সকল রিকোয়ারমেন্ট মিট করেন, তাহলে উনি আপিল চলাকালীন অবস্থায় কি ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করবেন? আমি তো আপনাকে রুলটা দেখিয়ে দিলাম বা হোম অফিসের গাইডেন্সটাই দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি এটা করতে গেলে না রিজেক্টেড অ্যাজ ইনভ্যালিড হবে।
তো দ্যাট ইজ দ্য থিং। আপনার এই জিনিসটা এখন মাথা থেকে আবার এটা নিয়ে সারাদিন চিন্তা করবেন না। এটা এখন এক সাইডে রাখেন। যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন ১ম এ বেইলের ব্যাপারটা সর্টেড হয়ে যাচ্ছে আপনার ইনশাআল্লাহ। এটাকে ইয়ে করেন, তারপর ভবিষ্যতেরটা আমরা মানে যখন এরকম কোনো কিছু যদি আসে দেন ইউ ক্যান ডিল উইথ ইট, ওটা দেখা যাবে। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। এইটা আমি এইজন্য বললাম, এইরকম একটা কমপ্লিকেটেড ইস্যুটা হচ্ছে যে আমাদেরকে তো আল্লাহর রহমতে প্রচুর পড়াশোনা করতে হয়, সারাক্ষণ পড়াশোনাই করতে হয়। এবং আমি দেখেছি যে ল এমন একটা প্র্যাকটিস যে একবার আপনি যখন লয়ের ছাত্র হয়ে যাবেন, আমি তো বলি যে আমি আজীবনই দেখা যাচ্ছে আমি একজন ছাত্র লয়ের আইনের। আমি কি আইনজীবী? আমাকে যদি বলেন যে আপনি কি পেশায় আইনজ্ঞ, আইনজীবী, ব্যারিস্টার, সলিসিটর, আপনি কি? আমি যদি বলি যে না, আমি আসলে অ্যাকচুয়ালি আমি আইনের একজন ছাত্র। আমি এখনো আইনের ছাত্র। সেই আমি ছাত্রত্ব শুরু করেছি, আইন পড়া শুরু করেছি যখন 1996 থেকে আমি ল পড়া শুরু করেছি। তখন আমি কমপ্লিট করিনি। আরো পরে গিয়ে আরো কিছু কমপ্লিট করেছি। কারণ আমি নিজের টাকায় ইনকাম করে পড়াশোনা করেছি। আমার সময় লেগেছিল। সো আমি এখনো ছাত্র, কারণ আমাকে পড়তে হয়। এরকম সূক্ষ্ম ব্যাপারগুলো আমি যদি আপনাদের সামনে তুলে না ধরি, হাজার, হাজার মানুষ এফেক্টেড হতে পারেন। এজন্য আমি একটু প্রয়াস পেলাম। আজকে একটু কুল মাইন্ডে আছি। কারণ হচ্ছে আমি অফিস করছি না। আমি শুধুমাত্র এই এলাকায় আমার অন্য কাজ ছিল বিধায় অফিসে বসে এই প্রোগ্রামটা করছি। একটু রোজার মধ্যে একটু সাধারণ মানে অত মাথার মধ্যে জামটা বেশি নিচ্ছি না। তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে এই জিনিসটা একটুখানি শেয়ার করি, এবং এই প্রশ্নটা প্রাসঙ্গিক ছিল। আশা করি এটাতে কিছু মানুষের উপকার হবে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.